So I think you can see the screen. Okay, you see chrysanthemum. Chrysanthemum এটা আসলে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইউরোপ আমেরিকা হ্যাঁ খুবই মানে কদর করা হয় এই ফুলটাকে এবং এটা ক্রিসেন্থেমামের অনেক স্পিসিস আছে ফ্যামিলি অ্যাস্টারেসি and it's originated in the China কিন্তু চায়নার চেয়েও এখন কিন্তু প্রচুর পরিমাণে ভেরিয়েশন ইন দ্য ইউরোপিয়ান ওয়ার্ল্ড দেখো যে কি বিভিন্ন ধরনের ফুল ইট ইজ সো অ্যাট্রাকটিভ এবং এটা তোমার বাড়ি বাগান তোমার কি বলে ব্যাকইয়ার্ড হোমস্টেড এটাকে একদম চেঞ্জ করে ফেলবে তুমি যদি ক্রিসেন্থেমামের বাগান করো ইট লুকস বিউটিফুল ইট সাস্টেইনস ফর লং টাইম এবং ভাইব্রেন্ট কালার এবং একটা গাছে প্রচুর ফুল হয় দ্যাট ইজ ইটস বিউটি ইউ সি ডিফারেন্ট মানে একই ফুলে বিভিন্ন ধরনের কালার তো এটা কি বলতেছে ক্রিসেন্থেমাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাট ফ্লাওয়ার্স ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা আগেই বলা হয়েছে এবং দ্য প্রেজেন্ট ডে ক্রিসেন্থেমামস আর জেনারেলি হাইব্রিডস তোমরা জানো হাইব্রিডস ডেভেলপ ফ্রম ক্রসেস অ্যামং ভ্যারায়াস অ্যানুয়াল অ্যান্ড পেরেনিয়াল স্পিসিস জেনারেলি আমাদের ক্রিসেন্থেমাম হলো পেরেনিয়াল এটা কিন্তু বছরের পর বছর এটা কিন্তু থাকে হ্যাঁ পেরেনিয়াল এবং বর্তমানে যে ক্রিসেন্থেমাম গুলো আমাদের কমার্শিয়াল যেটা দেখা যায় সেগুলো ম্যাক্সিমামই কিন্তু হাইব্রিডস এবং হাইব্রিড তো তোমরা জানো যে এটা হলো F1 জেনারেশন তোমরা লেভেল 2 এর ছাত্র জেনেটিক্স স্যার স্লাইডটা একটু বড় করেন স্যার বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে ইজ দ্যাট ওকে ইয়েস স্যার আমি বলছি যে তোমরা এই যে হাইব্রিডস কথাটার নাম শুনছো তাই না এখন আমরা বলি না যে হাইব্রিড ভ্যারাইটি হাইব্রিড হাই ইল্ডিং তোমাদের কোনো আইডিয়া আছে হাই ইল্ডিং ভ্যারাইটি এন্ড হাইব্রিড ভ্যারাইটি খুব একটা আইডিয়া থাকার কথা না কারণ হলো এটা তোমাদের আরেকটু সময় লাগবে হাইব্রিড হলো এখন দেখবা যে বাজারে যত আমাদের শাকসবজি আছে ম্যাক্সিমাম হাইব্রিড এটা হলো একটা দুইটা প্যারেন্টের ক্রসের পরে যে F1 জেনারেশন পাওয়া যায় F1 জেনারেশনটা অনেক মানে ইন টার্মস অফ কোয়ালিটি ইল্ড প্রোডাকশন অনেক বেশি হয় এবং এই F1 জেনারেশনটাকে সিড হিসেবে বিক্রি করা হয় বা কমার্শিয়ালাইজ করা হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে F1 জেনারেশন এর পরে F2 জেনারেশনে গিয়ে এদের কোয়ালিটি ডিটেরিওরেট করে এই জন্য F1 এর পরে এটা মানে সাস্টেইন করে না এই জন্য সিড কোম্পানিগুলো প্রতি বছর F1 জেনারেশনের বীজ তৈরি করে এবং বিক্রি করে এইটা হলো হাইব্রিড এবং হাইব্রিডের সমস্যা হলো যে এটা যদি তোমার বীজ সাপ্লাই বন্ধ হয়ে যায় বা তোমার নিজের দেশে যদি বীজ তৈরি করতে না পারা যায় তাহলে সেক্ষেত্রে দেয়ার ইজ এ আনসার্টেনটি আর হাই ইল্ডিং ভ্যারাইটি হলো মানে দুইটা প্যারেন্টের ক্রসের মাধ্যমে 7th জেনারেশন পর্যন্ত টেস্ট করে ওপেন পলিনেটেড যে ভ্যারাইটি গুলো টেস্ট করে তাকে ভ্যারাইটি হিসেবে রিলিজ দেওয়া হয় এবং এটা বছরের পর বছর এটা সাস্টেইন করে ঠিক আছে সেটা হাই ইল্ডিং ভ্যারাইটি HYV আমরা বলে থাকি আর এখন অনেক হাইব্রিডস আসছে দুইটা জিনিস তোমরা আরেকটু বড় হলে আরেকটু শিখবা আপাতত এইটাই জেনে রাখো তো এখন যেটা আমাদের ভ্যারাইটি গুলো হাইব্রিড ফর এক্সাম্পল এই যে একটা ক্রিসেন্থেমাম আছে এই যে ক্রিসেন্থেমাম এটাকে যদি তুমি রেডিয়েশন দাও এটা কিন্তু রেডিয়েশন দিলেই এর কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে বা শেপ চেঞ্জ হয়ে যাবে বা সামথিং লাইক দ্যাট এই জন্য ফুলের গবেষণায় এখন প্রচুর পরিমাণে ভেরিয়েশন আসতেছে দেখবা যে বিভিন্ন বছর বিভিন্ন ধরনের নতুন জাত আসতেছে কারণ নতুন জাত তৈরি করা ফ্লাওয়ারের ক্ষেত্রে ইজিয়ার দেন আদার ফ্রুট অর ভেজিটেবল ক্রপস তো এইটা হলো এখন যেগুলো পাওয়া যাচ্ছে মোটামুটি বলা যায় হাইব্রিডস এবং ক্রিসেন্থেমাম ইজ দ্য টপ সেলিং ওয়ান অফ দ্য টপ সেলিং কাট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড আফটার কাট রোজেস চিন্তা করে এটা খুবই ইম্পর্টেন্ট এবং দিস ইজ নেটিভস টু চায়না এবং এটা বলা হচ্ছে দিস ইজ হার্ডি তোমরা দেখছো তোমাদের যাদের ক্রিসেন্থেমাম আছে দিস ইজ ভেরি হার্ডি প্লান্ট এবং ইটস এ হার্বেশিয়াস প্লান্ট ইটস পেরেনিয়াল and it has got a wide range of flower colors. Types of chrysanthemum এটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট বিভিন্ন ধরনের কয়েকটা টাইপের এখানে নাম দিয়েছি আমি সিঙ্গেল ইনকার্ভড এনিমন পম্পন স্পুন রিফ্লেক্সড কুইল স্পাইডার ছবি দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই যে সি এই যে সিঙ্গেল ফ্লাওয়ার ইজ জাস্ট ভেরি সিম্পল যে ফ্লাওয়ার গুলো এটা হলো সিঙ্গেল একটা ডিস্ক থাকবে কয়েকটা রে ফ্লোরেট থাকবে ইনকার্ভড এই ধরনের শেপের ফ্লাওয়ার তোমরা দেখেছো এটা আছে ইন্টারমিডিয়েট এটা দুইটার মাঝখানে যেটা ইন্টারমিডিয়েট ডাবল টাইপ হতে পারে
মানে মাঝামাঝি টাইপের। এনিমনটা দেখো যে এইরকমই অনেকটা সিঙ্গেলের মতো, কিন্তু এর ডিস্ক বড় এবং কয়েক লেয়ার অফ তোমার রে ফ্লোরেট থাকবে। এটা আরেকটা আছে পম্পন, এটা তোমার এর চেয়ে একটু ডিফারেন্ট পম্পন শেপ। স্পুন মানে কি, এটা দেখো যে এটার যে এই যে ফ্লোরেটের মাথাটা কিন্তু স্পুনের মতো, হ্যাঁ, এই জন্য এটাকে স্পুন বলা হয়। এটা হলো রিফ্লেক্স মানে এইরকমই, কিন্তু মাথায় কিছু ফ্লাওয়ার তোমার ওপেন থাকবে। ফুললি রিফ্লেক্সড, এটা দেখো এর চেয়ে একটু বেশি। এখানে এরকম অনেকগুলা টাইপ আছে, এটা জাস্ট অনেক নামেই এরা এটাকে তোমাকে নামকরণ করেছে। এটা কুইল ফেদারের মতো, যেটা কুইল বলা হয়। স্পাইডারের মতো, দেখো যে স্পাইডারের মতো, এটা স্পাইডার বলা হয়। তো এরকম কয়েকটা টাইপ আছে, তোমরা জাস্ট এটা সংজ্ঞাগুলো দেওয়া আছে এক লাইনে, একটু পড়ে নিও যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্রিসেন্থেমাম। মূলত সবগুলোই পাওয়া যায় আমাদের দেশে, সবগুলোই পাওয়া যায়। সিঙ্গেল, ইনকার্ভড, এনিমন, পম্পন, স্পুন, রিফ্লেক্সড, কুইল এন্ড স্পাইডার। এবং যদি তুমি রিয়েল ফ্লাওয়ার দেখো যে বিভিন্ন শেপের কিছু ফ্লাওয়ারের ছবি আমি এখানে দিয়েছি। যে এই নাম্বারটা হলো তোমার সিঙ্গেল টাইপ, এরকম কিছু পম্পন আছে, অ্যানিমন আছে, স্পাইডার আছে, কুইল, ডাবল টাইপ আছে, হ্যাঁ, ছবি দেখাচ্ছে আর কি। এখন আসলে ভ্যারাইটি, অবশ্যই তোমার কয়েকটা ভ্যারাইটির নাম জানতে হবে। আমাদের দেশে ভেরি পপুলার হলো তোমার স্নোবল, তোমরা অনেক নাম শুনেছো স্নোবল, এটা সাদা যেটা, এবং খুব এটা একটু বড় ফ্লাওয়ার হয় স্নোবল। তাছাড়াও রয়েছে সোনার বাংলা, রোজ বল, আলফ্রেড সিমসন, পিঙ্ক ক্লাউড, করোনেশন পিঙ্ক, ডিউক অফ কেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক সুন্দর সুন্দর নামে কিন্তু তারা পরিচিত। মেনি ভ্যারাইটিস। এগুলো তোমরা একটু জাস্ট 5-10টা ভ্যারাইটির নাম একটু মনে রাখবে, কারণ যদি বলেই ফেলে যে ডিসক্রাইব দ্য প্রোডাকশন টেকনোলজি অফ পাপায়া, ভ্যারাইটির নাম দিয়ে দিল, তো তোমাকে তো বলতে হবে ভ্যারাইটি, তাই না? সেক্ষেত্রে ভ্যারাইটির নামটা একটু, আমার ক্যামেরাটা প্রবলেম করতেছে মনে হচ্ছে। ওকে, এখন আসো ইম্পর্টেন্ট সয়েল এন্ড ক্লাইমেট। সয়েল, it's a herbaceous perennial plant having soft and succulent stem. তোমরা দেখবে যে খুবই soft and succulent stem, and it produces fibrous root system, and therefore it requires well drained soil. Soil অবশ্যই ওয়াটার লগিং হলে কিন্তু গাছ মারা যাবে, বাঁচবে না। সো এটাকে অবশ্যই well drained soil হতে হবে, and waterlogged or ill drained soil may cause adverse effect on plant growth, and the pH should be around, it's a near neutral pH 6.5 to 7. তাহলে সয়েলের ক্ষেত্রে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তারপরে এই যে ওয়েল ড্রেন্ড, ওয়াটার লগ, এই দুইটা জিনিস তোমাকে খুব মনে রাখতে হবে। ক্লাইমেট, ইটস এ শর্ট ডে প্লান্ট, as I mentioned earlier, it's a short day plant. For vegetative growth it requires long day, অর্থাৎ তুমি যখন আগস্ট মাসে লাগাবা, মানে জেনারেলি প্লান্টিং টাইম ইজ অগাস্ট, তুমি যদি অগাস্টের আগে লাগাতে পারো খুব ভালো, নো প্রবলেম, কারণ যত তোমার ভেজিটেটিভ গ্রোথ হবে ফুলের সংখ্যা কিন্তু অনেক বেশি হবে। কিন্তু হয় কি যে ইন কেস অফ আওয়ার কান্ট্রি, জুন জুলাই, এপ্রিল মে জুন জুলাই, এটা একটু হলো তোমার রেইনি, ভেরি রেইনি, এবং অনেক বৃষ্টিপাত হয়, যার কারণে ইট বিকামস ডিফিকাল্ট টু এস্টাবলিশ দ্য প্লান্টস। যার কারণে সাধারণত অগাস্ট বা সেপ্টেম্বরেই কিন্তু আমাদের দেশে প্লান্টিংটা করা হয়। তবে যত আগে করতে পারবো ততই ভালো। তুমি যদি এটা, তোমার যদি শেড থাকে, তোমার যদি প্রোটেকশন থাকে, তাহলে তুমি যে কোনো সময় লাগিয়ে দিতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। তবে জেনারেলি আর হলো ভেজিটেটিভ গ্রোথের জন্য অবশ্যই লং ডে প্রয়োজন হয়, হাই সানলাইটের প্রয়োজন হয়, মোটামুটি মডারেট টু হাই টেম্পারেচারের প্রয়োজন হয় ফর দেয়ার ভেজিটেটিভ গ্রোথ। দেখো যে অপটিমাম হলো 20 to 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা কিন্তু আমাদের দেশে যে এখন থেকে শুরু হচ্ছে, আমাদের দেশে এখন থেকে শুরু হচ্ছে। ফর বাড ফরমেশন এন্ড ফ্লাওয়ারিং ইট রিকোয়ার্স শর্ট ডে এন্ড লো টেম্পারেচার। সি, এটা হলো এই যে আমাদের দেশে তোমার এই সময়টা বা একটু পরে টেম্পারেচার আরো কমে যাবে, তখন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ফর বাড ফরমেশন। তারপরে 70 to 90% রিলেটিভ হিউমিডিটি ফেভার্স ভিগোরাস ভেজিটেটিভ গ্রোথ অফ দ্য প্লান্ট। ভেজিটেটিভ গ্রোথ তোমার হলো তোমার যেহেতু আমাদের সামার, অর্থাৎ আমাদের যে রেইন, এই সময় কিন্তু রিলেটিভ হিউমিডিটি অনেক বেশি থাকে, 90%, 80% or so, এবং দ্যাট ইজ গুড ফর ইউর ভেজিটেটিভ গ্রোথ। এখন শীতকাল দেখবা যে হিউমিডিটি কি অনেক কিন্তু কমে গেছে, হ্যাঁ, এবং এই যে ড্রাই কন্ডিশন, ইট ইজ গুড ফর আওয়ার ক্রিসেন্থেমাম ফ্লাওয়ার। ফর গুড ফ্লাওয়ার
গুড কোয়ালিটি ফ্লাওয়ার। সো এইটা তোমার সবার জন্য একটু ভালো করে জানা দরকার যে ক্রিসেন্থেমাম কি ধরনের প্লান্ট, তার ভেজিটেটিভ গ্রোথ, তার বাড ফরমেশন, কোন ধরনের টেম্পারেচার ইজ কনজেনিয়াল ফর ক্রিসেন্থেমাম। ওকে, এখন আসো প্রপাগেশন। As I mentioned that it can be propagated either by seed or by vegetative means. So seed propagation is not generally practiced, as you all know that seed propagated plants cannot bear the flowers true to type to their parents. It cannot maintain its parental characteristics in terms of their vegetative growth, in terms of their flower color, shape, and quality. So generally, seed propagated plants become inferior in most of the cases. যার কারণে seed propagation is not generally practiced. But if you want to develop new variety, you have to go for seed propagation. এটা অনেক বিষয়, এটা তোমরা হয়তো পড়বো, প্রোপাগেশন যখন প্র্যাকটিক্যালি পড়ানো হবে, আরো ডিটেল পড়ানো হবে, ঠিক আছে? যে প্রোপাগেশন, সিড প্রোপাগেশনের সমস্যা কি, ভেজিটেটিভ প্রোপাগেশনের সুবিধা কি, দোজ উইল বি ডিসকাস। জেনারেলি আমাদের অনেক ফুলের ক্ষেত্রে আমরা ভেজিটেটিভ প্রোপাগেশন করে থাকি, আর অনেক ফুলের ক্ষেত্রে সিড প্রোপাগেশনও করা হয়। হ্যাঁ, যেমন তোমাদের একটা উদাহরণ দেই, ফর এক্সাম্পল আমের ক্ষেত্রে, ফর এক্সাম্পল ম্যাঙ্গোর ক্ষেত্রে আমরা কিন্তু বীজের যে চারাটা, এটা কিন্তু সাধারণত আমরা লাগাই না, উই জাস্ট ইগনোর দ্য সিডিং। কিন্তু আমরা কি করি, আমরা নার্সারি থেকে উই জেনারেলি পারচেজ দ্য গ্রাফট অর দ্য গ্রাফট বা কলম আমরা পারচেজ করি এবং সেটা লাগাই। কেন? যে ওই গ্রাফটটা ওখানে তোমার মল্লিকা বা আম্রপালি বা হিমসাগর বা ল্যাংড়ার অরিজিনাল ডালটাকে তোমার গ্রাফটিং করে চারাটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এটা এক্স্যাক্টলি প্যারেন্টের যে কোয়ালিটি, অর্থাৎ ফজলি উইল বিকাম এ ফজলি এট দ্য এন্ড অফ দ্য ডে। এখন যদি তুমি ফজলির বীজ লাগাও, তাহলে ওই বীজ থেকে যে চারাটা হবে, চারা থেকে যে আম হবে, দ্যাট উইল নেভার বি ফজলি বাট সামথিং এলস ইন বিটুইন, বিকজ ইটস এ combination of characteristics or traits of two parents. It is why in case of many fruit plants, we generally practice the vegetative means of propagation. Similarly, for your flowers, also we go for vegetative propagation, but if we need to develop a new variety, then we have to cross two parents and we have to develop a new variety. In that case, you will produce a seed, and the seed after germination will tell you whether this is superior to that of the parents or inferior. এবং this way you can select a new variety or you can release a new variety. অনেক বড় ইতিহাস, এটা তোমরা আরো পরে পড়বা। যাই হোক, আমি এটা একটু বলে রাখলাম যে এটাকে আমরা কেন বললাম যে এখানে সিডের কথা আর আমি লিখি না। এই জন্য যদি কেউ বলে যে সিড প্রোপাগেশন কি করা যায় না, ইয়েস ইট ইজ পসিবল। কেন করা হয় না? বিকজ ইট ক্যান নট মেনটেন the parental characteristics in the offspring or next generation, এবং এটা এই জন্য আমরা ভেজিটেটিভ প্রোপাগেশন করে থাকি। এবং ভেজিটেটিভ প্রোপাগেশনের একটা পদ্ধতি কি, যে বাই ইউজিং সাকার্স। ইউ সি দ্য সাকার মানে কি দেখো, মানে সিং ইজ বিলিভিং। আমি যতই ডেফিনেশন দেই, এটা দেখলে তুমি বুঝতে পারবে যে আন্ডারগ্রাউন্ড পার্ট, অর্থাৎ এর স্টেম এক্সটেনশন অফ আন্ডারগ্রাউন্ড স্টেম, it runs for a while horizontally, then it come out from the soil. অর্থাৎ তোমার মাটির নিচ থেকে আন্ডারগ্রাউন্ড পার্ট থেকে বের হবে, স্টেম থেকেই বের হবে। স্টেমের পার্ট, এটা কিন্তু রুট না, হ্যাঁ, এটা স্টেমের পার্ট। হ্যাঁ, এই স্টেমের পার্ট থেকে বের হয়ে এটা কিন্তু কিছু দূর অগ্রসর হবে, তারপরে এটা চলে আসবে। যখন এই সাকারটা উপরে চলে আসবে, তুমি এখান থেকে জাস্ট কেটে ফেলবা। এখান থেকে কেটে এটা যদি লাগাও, তাহলে ইউ ক্যান হ্যাভ এ নিউ প্লান্ট। সো দিস ইজ দ্য সাকার। তোমরা দেখবা যে যাদের ক্রিসেন্থেমাম বাগান আছে, দেখবা যে ফুল শেষ হয়ে যাবে ধরো ফেব্রুয়ারির দিকে, তখন তো ফুল শেষ, তারপরে দেখবে গোড়া থেকে অনেক সাকার বেরিয়েছে। সেই সাকারগুলোকে তুমি কেটে নতুন চারা হিসেবে ইউজ করতে পারো, অথবা মানে যদি ওই গাছটা রাখতে চাও, কিছু কিছু সাকার তোমাকে রিমুভ করে ফেলতে হবে। প্রচুর সাকার তৈরি হয়, দেখো অনেক সাকার তৈরি হয়, ঠিক আছে? সো এখানে কি বলছে, আফটার ফ্লাওয়ারিং ইজ ওভার, the plants are cut to a height of about 15 to 20 centimeter from the ground during কখন, জানুয়ারি টু ফেব্রুয়ারি, ডিপেন্ডস অন। অর্থাৎ আমাদের দেশে তো ফেব্রুয়ারি পর্যন্ত ফুলই থাকে, তুমি ফেব্রুয়ারিতেই করলা বা মার্চে করলা, টু প্রডিউস সাকার্স।
When suckers are 10 to 15 centimeter long, they are separated in February or March and planted in small pots and later planted in bigger pots. Very clear? Okay, hello. After flowering is over, you have to cut the plant 10 to 15 centimeter from the soil, and then suckers will be produced and they will be separated and planted in a small pot, and later when it becomes ready, you can plant to a bigger pots for flower. This is sucker. এবং very commonly practiced করা হয়। আরেকটা আছে টার্মিনাল কাটিং। এই যে তোমার যে গাছটা আছে, গাছের যদি এই অংশ থেকে কেটে নাও, এইটা কেটে যদি তুমি হারভেসিয়াস কাটিং করো, তোমরা হারভেসিয়াস কাটিং পড়েছো আমার মনে হয় যে লেভেল 1-এই পড়ানোর কথা এগুলো। হারভেসিয়াস কাটিং যদি করো তাহলে এটা থেকে তুমি চারা পাবা, এবং সেক্ষেত্রে তোমার হলো হারভেসিয়াস কাটিং এর তোমার কিছু হরমোন যদি তুমি ট্রিটমেন্ট করো, রুটিনটা সুবিধা হবে, দ্রুত রুটিন হবে, ইত্যাদি ইত্যাদি, সেই কথাগুলো এখানে বলা আছে। তাহলে দেখো টার্মিনাল স্টেম কাটিং, টার্মিনাল স্টেম কাটিং যেটা তোমরা পড়েছো হারভেসিয়াস কাটিং লেভেল 1-এ পড়েছো নিশ্চয়। প্রপাগেশন বাই কাটিং ইজ প্রিফার্ড ওভার সাকার্স, এবং এখানে বলা হচ্ছে যে সাকারের চেয়ে কাটিং ইজ বেটার বিকজ সাকারের যে গাছটা সেই গাছটা একটু লতানো টাইপের হয় এবং একটু ওয়াইল্ড হয়। দেখো এখানে যে because the cutting produces neat and sturdy plants, শক্ত এবং খুব পরিষ্কার প্লান্ট তৈরি করে কাটিং এর মাধ্যমে, whereas the sucker produces shaggy and haggard wild looking plants. এই জন্য তোমার যদি কাটিং করার ফ্যাসিলিটিস থাকে, you can go for cutting, but sucker is also applicable. এটা বলা হচ্ছে যে সাকারের প্লান্টস এর চেয়ে তোমার স্টেম কাটিং এর প্লান্টস গুলো একটু বেটার হয়, নিট হয় এবং একটু স্ট্রং। Just normal কথাবার্তা, 5 to 7 centimeter long cuttings are taken from the healthy plant during middle to end of the June. তোমরা জানো যে আমরা কাটিং সাধারণত করে থাকি যে মাসে আমরা জেনারেলি রেইনি সিজনে, অর্থাৎ ওয়েট সামার আমরা যেটা বলে থাকি, রেইনি সিজনে আমরা কাটিংটা করে থাকি, এবং জুনের দিকে তুমি যদি কাটিং করো, দিস ইজ ফাইন। তারপরে দেখো যে যেটা বললাম যে এখন তো আমাদের কমার্শিয়াল এগ্রিকালচারে আমরা কিন্তু উই লুক ফর ডিফারেন্ট টাইপস অফ প্লান্ট গ্রোথ রেগুলেটরস, নিউট্রিয়েন্ট মিডিয়া, ফার্টিলাইজার্স, পেস্টিসাইডস, এটসেট্রা এটসেট্রা। সো তোমরা জানো দেয়ার আর রুট এনহ্যান্সিং plant growth regulators you can treat your cuttings using NAA, তোমরা নাম শুনেছো, naphthalene acetic acid, at 25 ppm or Ceradex for enhancing root. এটা কিন্তু প্র্যাকটিস করা হয়, যারা কমার্শিয়াল নার্সারিতে এটা প্রডিউস করে, দে প্র্যাকটিস দিস ওয়ান। সো এটা তোমাদের একটু জানতে হবে যে রুট প্রমোটিং যে সমস্ত হরমোন আছে, অ্যাপ্লিকেবল অর রেকমেন্ডেড ডোজে তুমি কিন্তু সেটা ব্যবহার করতে পারো ফর এনহ্যান্সিং রুটিং। কারণ কাটিং কিন্তু সাকসেস করা কিন্তু কঠিন, সহজ না কিন্তু। হ্যাঁ, অনেক সময় কাটিং কিন্তু মরে যায়, নষ্ট হয়ে যায়, এবং যারা প্রোপাগেট করে তারা শেড হাউসে পলিটানেলে কিন্তু কাটিং করে এবং কন্টিনিউয়াস ওখানে মিস্টের আকারে ইরিগেশন প্রদান প্রয়োগ করা হয়, যাতে হিউমিডিটিটা বেশি থাকে এবং কাটিং এর সাকসেস কিন্তু অনেক বেড়ে যায়। ঠিক আছে, তারপরে আসে যে cuttings are planted in pots or beds and are kept in partial shade. Watering 4 to 5 times a day, and rooting takes place 2 to 3 weeks after placement of the cutting and becomes ready for transplanting. You see, 2 থেকে 3 সপ্তাহের ভিতর your cuttings or plants from the cutting are ready for sale or transplanting. So it doesn't take long time. So এটা হলো আরেকটা মেথড যেটার মাধ্যমে আমরা ক্রিসেন্থেমামের প্রোপাগেশন করতে পারি। সি, দিস ইজ দ্য কাটিং, টার্মিনাল কাটিং, অর্থাৎ কিছু লিফ আছে এবং 5 থেকে 7 সেন্টিমিটার লম্বা করে কেটে নেওয়া হয়, এবং এটাকে জাস্ট এই গোড়াটা তোমার হরমোনের ট্রিটমেন্ট দিয়ে এটাকে লাগিয়ে দেয়, এবং 2 থেকে 3 সপ্তাহের ভিতরে এটা বিকামস রেডি ফর ট্রান্সপ্লান্ট। ওকে, এই যে দেখো রুটি হয়ে গেছে, হ্যাঁ রুটিং হয়ে গেছে, রুট গজিয়ে গেছে, দে আর রেডি, rooted cuttings ready for planting. আমি তোমাদের আরেকটা যেটা বললাম যে হাইব্রিডস, এটা গেল যে তোমার বাগানে যে ক্রিসেন্থেমাম আছে, অলরেডি যে ক্রিসেন্থেমাম আছে, সেই ক্রিসেন্থেমাম থেকে তুমি এইভাবে প্রোপাগেট করবা।
যেমন আমি যেটা করি প্রতি বছরই কিন্তু আমি একটা নার্সারি আছে ওদের কাছ থেকে আমি নিয়ে আসি। ওরা দুই ভাবে বিক্রি করে, একটা হলো এইভাবে তারা কাটিং করে চারা তৈরি করে রাখে অথবা সাকার থেকে চারা তৈরি করে রাখে, ওইগুলো বিক্রি করে। আরেকটা হলো জাস্ট F1 হাইব্রিড সিড তারা নিয়ে আসে বাইরে থেকে, নিয়ে এসে ওইটাকে জার্মিনেট করে ওইটা বিক্রি করে ফর 1 ইয়ার। ওইটাও ভালো, জাস্ট মানে হাইব্রিড এবং খুবই বিউটিফুল কালার। তো বিভিন্ন ভাবেই কিন্তু তুমি এটা কালেক্ট করতে পারো বা প্রপাগেট করতে পারো। নার্সারি ইজ বিগ বিজনেস না, প্রচুর নার্সারি বাংলাদেশে গড়ে গেছে এবং তারা অনেক ভালো ব্যবসা করছে। হ্যাঁ, এবং তারা বিভিন্ন, এবং একটা জিনিস যে বাংলাদেশের মানুষের এই যে গাছ লাগানোর আগ্রহ কিন্তু প্রবল, আমি যেটা লক্ষ্য করেছি আর কি। হ্যাঁ, তারা প্রচুর গাছ ভালোবাসে এবং আমি জানি না তোমরা সবাই ভালোবাসো কিনা, অবশ্য আমি অনেকেরই দেখি কিছু কিছু মানুষ আছে যারা একেবারে গাছ কেটে মানে শেষ করে দিতে চায় আর কি। হ্যাঁ, অনেকে আছে গাছ পছন্দ করে না, বাট প্লান্টস আর needed for your environment, for your livelihood, for your everything. হ্যাঁ, এবং এই অর্নামেন্টালস তো বটেই। এই জন্য তোমরা, আমি সাজেস্ট করবো, আমি যখন কলেজ ছাত্র ছিলাম আমার রুমের আমি সিঙ্গেল রুমে থাকতাম, আমার রুমের দুই পাশে দুইটা সেই সময় সেই 88-89 এর দিকে 1988-89 এর দিকে আমার রুমে সবসময় ফুল থাকতো, ফুলের গাছ থাকতো। আমি জানতাম না যে তখন আমি হর্টিকালচারিস্ট হবো বা হর্টিকালচারের প্রফেসর হবো। I used to love তোমার মানে এই যে এই সমস্ত প্লান্টস। তো আমি ছোটবেলায় দেখতাম যে আমার একটা নেশা ছিল, আমি তখন স্কুলে পড়ি, তখনও দেখতাম যে গাছের ডালটাল ভেঙে গেলে আমি চেষ্টা করতাম জোড়া লাগাইতে। আমি জানতাম না যে আমি এগ্রিকালচারিস্ট হবো বা হর্টিকালচারিস্ট হবো। মানুষের এরকম হয়তো থাকতে পারে ন্যাচারাল ফিলিংস, হ্যাঁ, যে প্লান্টস। এবং আমার এখন বাসার সামনে প্রচুর গাছ, হান্ড্রেডস অফ ডিফারেন্ট টাইপস অফ প্লান্টস। মাই ওয়াইফ ইজ অলসো এ হর্টিকালচারিস্ট. She's a PhD from biotechnology. She's a scientist of BINA, আমাদের ক্যাম্পাসে, প্রিন্সিপাল সিনিয়র সায়েন্টিফিক অফিসার। এবং দেখলাম যে সেও মোটামুটি গাছ প্রচুর মানে কালেক্ট করতেছে। এই যে তোমার বিভিন্ন ধরনের, এই যে তোমার এখন তোমার ওই যে ডুমুর পাওয়া যাচ্ছে বাংলাদেশে, ডুমুরের ফুল, এবং সে হলো বিভিন্ন ধরনের কালেক্ট করে রেডিয়েশন দিয়ে নতুন জাত আবিষ্কার করার চেষ্টা করতেছে। সো এক একজনের এক এক ধরনের ম্যাথ। যেহেতু তোমরা এগ্রিকালচারিস্ট হয়েছো, এখন এগ্রিকালচারিস্ট এখন তোমার এই প্লান্ট সায়েন্সকে ভালোবাসতে হবে, এবং এটা আইদার হর্টিকালচার অর ক্রপস অর ফ্লাওয়ার। কারণ ক্রপস তো এই কয়টাই, এগ্রোনমিক ক্রপস অর হর্টিকালচারাল ক্রপস। এখন থেকে কিছু গাছ লাগাবা, কিছু সুন্দর সুন্দর ইসে ক্যাকটাস, অর্কিড, হ্যাঁ, কত ধরনের প্লান্টস আছে। এটা তোমার মনও ভালো রাখবে, শরীরও ভালো রাখবে, ঠিক আছে? এনিওয়ে, সো এটা আমাদের প্রোপাগেশন। এখন আসলে প্লান্টিং বিফোর প্লান্টিং ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর ল্যান্ড। ল্যান্ড প্রিপারেশন সবসময় বলে থাকি, ইট উইল বি প্রিপেয়ার্ড বাই রিকোয়ার্ড নাম্বার অফ প্লাইং অ্যান্ড হ্যারোয়িং, এবং ওই ল্যান্ডে তোমাকে 15 থেকে 20 টন অফ ফার্ম ইয়ার্ড ম্যানিউর টু বি অ্যাডেড। ওকে, তুমি যদি হেক্টর হিসেবে চাষ করো, আমাদের দেশে তো কম, আমরা হাউস হোল্ডে করে থাকি, বাট বিদেশের তোমার যারা যেমন নেদারল্যান্ডস এর কথা চিন্তা করো, বিভিন্ন দেশে হান্ড্রেডস অফ হেক্টরস অফ ল্যান্ড আন্ডার কাল্টিভেশন, এবং তারা সারা দুনিয়াতে, নেদারল্যান্ডস ছোট দেশ, বাট দে এক্সপোর্ট ফ্লাওয়ার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। ক্যান বিলিভ দিস? সিম্পল। এগ্রিকালচার এরকম আসলে। হ্যাঁ, তারপরে তোমার রুটেড শাকার্স অর কাটিংস আর প্লান্টেড অন রিজেস মেইনটেইনিং এত সেন্টিমিটার। আসলে ব্যাপারটা হলো সাকারটা তুমি কি প্লান্টিং করবা। প্লান্টিং তুমি রো করেও করতে পারো, অথবা রিজ করেও করতে পারো, রিজের উপরে লাগিয়ে দিলা। আবার যদি তুমি প্লেন ল্যান্ডে করো সেটাও লাগিয়ে দেবো। রিজ কেন করা হয়? যাতে যে ফারোটা থাকে, রিজ করলে তো ফারো হবে, একটা অংশ উঁচু হবে, একটা অংশ নিচু হবে। যেমন আলু তোমরা করা হয়, তো রিজ করলে কি হয় যে তোমার ইরিগেশন অর্থাৎ ড্রেনেজটা সুবিধা হয়, মানে রিজে করা যেতে পারে। বাট দ্য মূল ব্যাপারটা হলো যে ইউ হ্যাভ টু মেনটেন 30 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার spacing, অর্থাৎ plant to plant distance 30 centimeter, row to row distance 30 centimeter. Planting can be done either in the month of April or May, which is sometimes difficult in our situation, as I explained earlier, and some varieties are planted during August. And this is basically practiced in our country. August e sadharanoto tomar planting ta kora hoy. April May planting starts flowering in September October.
তাহলে সেপ্টেম্বর অক্টোবরে ফুল পাবা, আবার while August planting produces flowers in the month of December. ইন্টারকালচারাল অপারেশনস, বিভিন্ন ধরনের নর্মাল ইন্টারকালচারাল অপারেশনস। পিঞ্চিং তোমরা জানো যে এটা জাস্ট ইটস এ রিমুভাল অফ দ্য এপিক্যাল পার্টস অফ দ্য প্লান্টস টু মেক দ্য প্লান্ট বুশি, অর্থাৎ প্রচুর মানে তোমার ব্রাঞ্চ যদি তুমি চাও, যত ব্রাঞ্চ তত ফুল। এই জন্য তোমার গাছটা যখন এই যে 4 সপ্তাহের মতো গাছের বয়স যখন হবে, তখন মাথাটা জাস্ট আঙ্গুল দিয়ে কেটে দিতে হবে, আঙ্গুল দিয়ে চিমটি মেরে উঠিয়ে ফেলতে হবে। তাহলে কি হবে, এপিক্যাল ডোমিনেন্সটা কমে যাবে এবং ল্যাটারাল ডোমিনেন্স বেড়ে যাবে, যার কারণে ব্রাঞ্চিং অর্থাৎ ল্যাটারাল ব্রাঞ্চ কিন্তু বেশি হবে, which ultimately ensures a huge number of কি বলে flowers from a single plant. Desuckering, of course, তুমি যখন গাছ গ্রো করবে তখন কিন্তু গাছের সাথে মানে তোমার নর্মাল ব্রাঞ্চিং এর সাথে সাথে সাকারও তৈরি হবে। তো ওই সাকারগুলো যদি থাকে তাহলে কিন্তু তারা দে উইল কম্পিট ফর অল দ্য নিউট্রিয়েন্টস, ওয়াটার, এভরিথিং ফর দেয়ার সার্ভাইভাল, এবং আলটিমেটলি সাকারের সংখ্যাও বেশি হয়ে যাবে কিন্তু ফুলের সংখ্যা কম হবে, যার কারণে মানে তোমার যখন ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্লাওয়ারিং এর আগ পর্যন্ত সাকারটা যতটা মিনিমাইজ করে রাখা যায়, আমরা উই ওয়ন্ট অ্যালাউ সাকারস আনটিল দ্য ফ্লাওয়ারিং ইজ ওভার। আমরা যখন ফ্লাওয়ারিংটা ওভার হয়ে যাবে, যখন আমরা গাছ থেকে আমরা প্রোপাগেশনের জন্য সাকার রেখে দিব তখন রাখবো। বাট ফুল যতক্ষণ পর্যন্ত ফুল আমার কমার্শিয়াল ফ্লাওয়ারিং হারভেস্টিং না হবে, until then we have to remove the suckers, and that is actually termed as desuckering. Staking, you know, this is a very herbaceous plant and it's a small plant, it's not the big plant, and it is also very succulent, but it bears hundreds of flowers, যার কারণে there are risk of lodging or risk of breaking the plants or branches or something like that. So you have to keep the plants erect by using stake. That is staking, ওটা খুঁটি দেওয়া। সিম্পলি বাংলা ভাষায় আমরা খুঁটি দিতে হবে বা সাপোর্ট দিতে হবে। You have to support the plant so that you can avoid lodging or breakage of the plant. And this is must. এটা হলো তোমার শুধু এটা মাস্ট, এটা না হলে তুমি প্রেসিডেন্ট রাখতে পারবে না। আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি যে স্টেকিং ইজ এ মাস্ট, কারণ অনেক ফুল হয়, ছোট গাছ, ব্রাঞ্চ গুলো একেবারে চিকন পাখির ডানার মতো, যার কারণে এটা কিন্তু অতগুলো ফুল কিন্তু বিয়ার করতে পারে না, যার কারণে তোমাকে স্টেকিং দিতেই হবে। ম্যানিউরিং, সিম্পল কথাবার্তা, এখানে ম্যানিউরিং এর ডোজ আছে। এটা তোমাকে অফকোর্স তুমি যদি কমার্শিয়াল কাল্টিভেট করতে চাও, এক্সপোর্ট করতে চাও, মার্কেটিং করতে চাও, ইউ হ্যাভ টু আর্ন মানি, প্রফিট। In that case, you have to apply recommended dose of fertilizers. Recommended dose of fertilizers কি দেখো লেখা আছে 25 tons farmyard manure or carbon and NPK, তোমরা জানো নাইট্রোজেন, ফসফরাস and পটাশ at a rate of 125, 120 and 20 kg per hectare. এটা একটা তোমার recommended dose. Basal application, অর্থাৎ তুমি যখন জমি চাষ করবে half of nitrogen, entire phosphorus and potassium apply করে দিতে হবে, এবং টপ ড্রেসিং করতে হবে। হাফ অফ নাইট্রোজেন অ্যাপ্লাইড 30 days আফটার প্ল্যান্টিং, এটা তোমার হলো টপ ড্রেসিং করে দিতে হবে, অর্থাৎ মাটির উপরে এটা যখন গাছটা এস্টাবলিশ হয়ে যাবে তখন মাটিটা অ্যাপ্লাই করে দিতে হবে। গ্রোথ রেগুলেটরস, স্প্রে GA3 is a ফ্লাওয়ার প্রমোটিং গ্রোথ হরমোন। আগে আমরা অ্যাপ্লাই করেছি NAA, এখন আমরা অ্যাপ্লাই করতেছি GA3, gibberellic acid, at a rate of 50 ppm at 30, 45 or 60 days after planting. It will encourage flowering and it will enlarge your flower size. So এখন কিন্তু এই যে দেখবা যে বিভিন্ন নার্সারি থেকে বিউটিফুল ফ্লাওয়ার, তুমি যখন গাছ নিয়ে এসে লাগাবা বাসায়, দেখবা যে হচ্ছে না এই ছোট ছোট ফ্লাওয়ার, মানে তোমাকে ভালো লাগতেছে না, কিন্তু নার্সারিতে দেখবা বা বিভিন্ন অনেক বাসাতে দেখবা যে কি সুন্দর ফ্লাওয়ার, বাগান বিলাস একেবারে ভরে আছে। দে অ্যাপ্লাই গ্রোথ রেগুলেটরস, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার প্রমোটিং গ্রোথ রেগুলেটরস ব্যবহার করা হয়, কুইক পটাশ ব্যবহার করা হয়, যার কারণে ফুলের সংখ্যা, ফুলের পরিমাণ কিন্তু বেড়ে যায়। ইটস এ জাস্ট এ প্র্যাকটিস, তো তোমাকে এগুলা অ্যাপ্লাই করতে হবে। Irrigation অবশ্যই, as the planting is done during summer, it is essential to have an adequate irrigation facility. অবশ্যই তোমাকে ইরিগেশন মানে গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দিতে হবে।
water stress during bud formation and flower opening till harvesting cause adverse effect on the quality of flower. Excessive irrigation results in decaying of root system. এটা দেখা যায় তোমার হলো বিশেষ করে যখন বাডটা হবে এবং ফ্লাওয়ারটা যখন ওপেন হবে এই সময় ইরিগেশন ইজ এ মাস্ট এবং টোটাল ফ্লাওয়ার ডেভেলপমেন্ট পর্যায়ে পানি দিতে হবে বাট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ওয়াটার ইজ নট স্ট্যাগনেন্ট অর্থাৎ ওয়াটার লগিং কে অ্যাভয়েড করতে হবে বিকজ ইট ডিকেইজ অর ইট স্পয়েলস ইউর ড্যামেজেস ইউর রুট সিস্টেম দ্য প্লান্টস রুট সিস্টেম যার কারণে ইরিগেশন ইজ এ নিড বাট ড্রেনেজ মাস্ট বি এনশিওর্ড হারভেস্টিং আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি হারভেস্টিং দেখো ইউজুয়ালি chrysanthemum takes 5 to 6 months from planting to flowering and thus flowers are available from October to December. এটা জেনারেল কথা প্লান্টিং থেকে ফল ফুল আসা শেষ হওয়া পর্যন্ত 5 থেকে 6 মাস সময় লাগে এবং হারভেস্টিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে এটাকে ফুললি ওপেন ফ্লাওয়ার্স আর হারভেস্টেড প্রিফারেবলি ইন দ্য মর্নিং গোলাপের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এটা মানে যেটা জাস্ট ফার্স্ট ফ্লোরেট ওপেন অর জাস্ট বাড ওপেন হয়েছে বা একটা পেটাল ওপেন হয়েছে দ্যাট ইজ দ্য স্টেজ when we harvest the flowers in the case of rose বলো গ্লাডিওলাস বলো তারপরে আরেকটা আছে কি যে রোজ গ্লাডিওলাস এন্ড টিউবরোজ ইজ এ তোমার হলো রজনীগন্ধা তো এগুলো কিন্তু জাস্ট একটা বা দুইটা ফ্লোরেট যখন ওপেন হবে তখন হারভেস্ট করা হয় এবং বাকি ফ্লাওয়ার গুলো ওপেন হবে তোমার বাসায় ফুলদানিতে ঠিক আছে কিন্তু মানে এর ক্ষেত্রে তোমার ক্রিসেন্থেমামের ক্ষেত্রে জেনারেলি হারভেস্টেড when they are fully bloom. Harvested flowers are packed in bamboo baskets and then sent to market. Bamboo basket এটা হলো আমাদের দেশের কমন প্র্যাকটিস 100 ছিল বাট এটা কিন্তু অলরেডি এটা রিপ্লেসড হয়ে গেছে এখন বিভিন্ন ধরনের প্লাস্টিক ক্রেটস corrugated ফাইবার বোর্ড বক্সেস এগুলো ব্যবহার করা হচ্ছে হ্যাঁ rather than bamboo basket কারণ bamboo basket তোমরা জানো যে water flower petals are very delicate and it can be damaged due to this sharp edges of the bamboo sticks or so তো এখানে গ্লোবালি যেটা ব্যবহার করা হয় corrugated ফাইবার বোর্ড বক্সেস আমি তোমাদের দেখাচ্ছি কিনা নেক্সট টাইম দেখাবো অসুবিধা নাই তো এটা হলো হারভেস্টিং এবং জেনারেলি ইন দ্য মর্নিং মানে লেট মর্নিং কারণ সকালে একেবারে বেশি সকালে কিন্তু দেখো ফুল একদম ফুল অফ ওয়াটার প্রচুর শিশির পড়ে থাকে ওই ফুল যদি হারভেস্ট করো তাহলে কিন্তু দেয়ার আর রিস্কস অফ ড্যামেজিং বাই ফাঙ্গাল অ্যাটাক এবং তুমি একটু যদি এখন অর্থাৎ কয়টা বাজে 11টা এই যে এখন তোমার কিন্তু শিশিরটা বা হলো পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন দিস ইজ দ্য বেস্ট টাইম ফর হারভেস্টিং অফ ফ্লাওয়ার্স এন্ড মেনি আদার ফ্রুটস এন্ড ভেজিটেবলস yield 10 to 12 tons flowers per hectare. This is yield. Pest and disease, yes, they are since it is a plant, it must have some pests and diseases. Thrips, aphids, এটা কিন্তু খুব একটা যে বেশি ডিজিজ হয় আমি দেখি না এটা খুব কম এটা খুব একটা তো কিছু থ্রিপস কিছু অ্যাফিডস লিফ ইটিং ক্যাটারপিলার্স এগুলো থাকে এবং থ্রিপস আর অ্যাফিডস এর কাজই হলো যে সাক সেল স্যাপস সেলের ভিতরে যে তোমার পুষ্টি উপাদান থাকে যে ওয়াটার থাকে সেগুলোকে সাক করে ফেলে এন্ড আলটিমেটলি দ্য প্লান্ট বিকামস উইকেন্ড দুর্বল হয়ে যাওয়া মানে তার ফটোসিনথেসিস কম ফ্লাওয়ারিং তার ইসে কম তার ফ্লাওয়ারিং ক্যাপাসিটি কম হ্যাঁ সো এটাকে অবশ্যই তোমাকে দমন করতে হবে you can apply some of the recommended pesticides and the doses are here তারপরে কিছু ডিজিজ রুট রট একটা ডিজিজ হতে পারে মূল পচে যায় লিফ স্পট হতে পারে হ্যাঁ মোজাইক ডিজিজও হতে পারে সো এখানে দেখো যে রুট রট হলে ইউ হ্যাভ টু ইউজ সাম ফাঙ্গিসাইড it is a disease you have to use some diseases are caused by fungus some diseases are caused by bacteria some diseases caused by virus is a mosaic virus মানে তোমরা জানো it's very difficult to control এবং virus is carried by different types of thrips and aphids so তোমাকে ভাইরাস হলে সাথে সাথে প্লান্টটাকে তোমাকে আপরুট করে ফেলে ডিস্ট্রয় করে ফেলতে হবে অথবা ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইনসেকটিসাইডস টু কন্ট্রোল দ্য অ্যাফিডস দ্য ভেক্টরস অফ ভাইরাস অ্যান্ড অলসো ইউ ক্যান ইউজ এই যে দেখো এটা লেখা আছে স্প্রেইং মোনোক্রোটোফস এত পার্সেন্ট টু কন্ট্রোল দ্য ভেক্টর অ্যান্ড রিডিউস দ্য ডিজিজ তোমার কোনো গাছে যদি মোজাইক হয়ে যায় ভাইরাল ইনফেকশন হয়ে যায় আলটিমেটলি ইউ ক্যান্ট কিউর দেম you can treat them rather than what you have to do that you have to control the vector
ভেক্টর এক গাছ থেকে আরেক গাছে ডিজিজটা ছড়িয়ে যেতে না পারে তার জন্য ইউ হ্যাভ টু কন্ট্রোল ভেক্টর দ্য ভেক্টরস আর ইনসেক্টস দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনসেক্টিসাইডস টু কন্ট্রোল ভেক্টর and destruction of ইত্যাদি এগুলো তোমরা একটু পড়ে নিও রিমুভাল অফ destruction of infected plants এগুলো তো আমার মনে হয় দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার ক্রিসান্থেমাম নেক্সট ক্লাসে আমরা একটু জাস্ট পড়বো যে লিলিয়াম কিন্তু এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কমার্শিয়াল কাট ফ্লাওয়ার এবং বিদেশে গেলে আমি দেখেছি যে ওরা মানে যখন তোমাকে একটা ফ্লাওয়ার বুকে দেয় সেখানে লিলি থাকে কারণ লিলি ফুলটা দেখতে একটু বড় হয় অনেক বড় হয় এবং ইট হ্যাজ গট ভেরি নাইস ভাইব্রেন্ট অ্যাট্রাকটিভ কালার এবং লিলিরও আবার মানে ফ্রেগ্রেন্ট এনিওয়ে এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো আমাদের দেশে লিলি একসময় ছিলই না কিন্তু এখন তোমরা জানো যে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে আমাদের হর্টিকালচার রিসার্চ সেন্টার আছে HRC একটা ফ্লোরিকালচার ডিভিশনই আছে এবং তারা হলো লিলিয়াম নিয়ে কাজ করছে এবং লিলিয়াম কারণ ইট লুকস বিউটিফুল তোমরা যদি কেউ গাছ তুলে থাকো দেখে আসো বাগানগুলো আমি জাস্ট দ্যাট my wife is also working with Lily সে বিভিন্ন ধরনের লিলি দেশ বিদেশ থেকে কালেক্ট করেছে এবং ওটাকে রেডিয়েশন দিচ্ছে তো বিভিন্ন ভাবে এটাকে তৈরি করার চেষ্টা করছে Lily is becoming another important cut flower in this country এটা ছিল না but it is happening now so that is all about my today so do you have any এখন আমি দেখতেছি যে তোমাদের 312 আমাদের হলো অ্যাটেন্ডেন্স স্যার বলো তোমাদের কোশ্চেন থাকলে বলতে থাকবো এখন স্যার প্ল্যান্টিং ম্যাটেরিয়ালটা সংরক্ষণ করার জন্য বিশেষ কোনো টেকনিক আছে স্যার প্ল্যান্টিং ম্যাটেরিয়াল সংরক্ষণ মানে কি বলতেছো সংরক্ষণ মানে মানে স্যার এই বছর যে আমাদের সাগারগুলো তৈরি হলো আগামী বছর লাগানোর জন্য যে স্যার সংরক্ষণ কনজার্ভ করে রাখবো এরকম এটা তো তোমার যে তোমাকে হলো পটে সংরক্ষণ করে রাখতে হবে তোমার যে সাকারটা তুমি ধরো যে ফেব্রুয়ারি মার্চে তাই না ফেব্রুয়ারি মার্চে যখন আমার ফুলটা শেষ হয়ে গেল তখন তুমি গাছের গোড়াটা কেটে দিলে তাই না গাছের গোড়াটা কেটে দিয়ে তুমি যে সাকার পেলে এই সাকারটাকে একটু গ্রো করতে দিলে সাকারটাকে সেপারেট করে তুমি ছোট পটে লাগাবা ছোট পটে লাগিয়ে ওইটাকে তুমি প্রিজার্ভ করবা আর হলো তোমার যখন তুমি গাছটা রেডি হয়ে যাবে তোমার আগস্ট সেপ্টেম্বর বা তোমার হলো জুন জুলাই মাস আসবে তখন তুমি মেন পটে এটা লাগাবে জুন জুলাই মাসেও লাগাতে পারো মেক শিওর দ্যাট এটা ওয়াটার যাতে এখানে জমে না যায় আর তুমি যদি সাকার বড় প্রিজার্ভ বলতে আমি যে হলো তোমার স্টোর করে রাখা বা অন্যভাবে প্রিজার্ভ করে রাখা সেটা কতটুকু সম্ভব আই ডোন্ট নো বাট জেনারেলি আমরা যদি এইভাবেই সংরক্ষণ করে থাকি তোমার কি কিছু জানা আছে থ্যাংক ইউ স্যার অর্থাৎ তোমাকে এটা পটেই সংরক্ষণ করতে হবে হ্যাঁ এটাকে তুমি ফ্রিজে বা ক্রায়ো প্রিজার্ভেশন এইভাবে সংরক্ষণ করা যাবে না ঠিক আছে এটাকে তোমার ওই যে তোমাকে সাকার পটে নিয়ে পটে গ্রো করতে দিতে হবে হ্যাঁ তারপরে তোমরা জানো যে এই ছোট ছোট মানে ছোট ছোট ইসে থাকে ট্রেতে একটা ট্রেতে তোমার প্রায় 100 পট থাকে ছোট ছোট কালো ছোট ছোট প্লাস্টিকের পট থাকে ওই পটের ভিতরে কিন্তু তোমার সয়েল মিডিয়া বা রুটিন মিডিয়া দেওয়া হয় ওর ভিতরে একটা করে সাকার বা কাটিং লাগিয়ে রাখা হয় তখন যখন একটু বড় হয় তখন ওই ট্রে থেকে ওইগুলোকে নিয়ে একটু বড় পটে রাখা হয় নার্সারি ম্যানরা তো এইটাই করে অর্থাৎ ছোট পটে রাখে তারপরে একটু মিডিয়াম পটে রাখে তারপরে বড় পটে রাখে এবং একটা ওয়ান স্টেজে এসে তারা এটা সেল করে ওকে এনি মোর কোশ্চেন স্যার আমার একটা অফ টপিক কোশ্চেন ছিল হ্যাঁ বলো স্যার আমাদের ভার্সিটিতে কি স্পিরুলিনা চাষ নিয়ে কোনো রিসার্চ হচ্ছে স্পিরুলিনা বাংলাদেশে হচ্ছে এটা আমি জানি বাট বিএতে হচ্ছে কিনা আই এম নট শিওর বাংলাদেশের বিআরসিতে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলের মাধ্যমে কয়েকটা প্রজেক্ট চলতেছে স্পিরুলিনার উপরে তোমার একটা হচ্ছে সামুদ্রিক শৈবাল তো এটা নিয়ে আমার এক্স্যাক্টলি আমার জানা নেই যে বিএতে কোনো কাজ হচ্ছে কিনা বাট a number of research projects are going on in the country right now বিআরআই থেকে একটা করতেছে এবং এটা বিআরসি এর তত্ত্বাবধানে ঠিক আছে জি স্যার বুঝতে পেরেছি
কিসের? বাংলাদেশে অ্যানুয়াল ক্রিসেন্থেমামের ডিমান্ড আসলে এইভাবে মানে এইভাবে হিসাব নাই। এক নম্বর কথা, তুমি যদি দেখো, তুমি এই যে বাংলাদেশে যে আমাদের বিবিএস আছে না, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তাই না, কিন্তু এই সমস্ত তথ্যগুলো কালেক্ট করা। এখন পর্যন্ত দেখবা যে আমাদের আমার যে কি পরিমাণ ফ্লাওয়ার বাংলাদেশে প্রোডাকশন হচ্ছে, এই তথ্যটাই কিন্তু এখন পর্যন্ত নাই। ঠিক আছে, সো এটা ইটস এ ভেরি গুড কোশ্চেন। এখন ডিমান্ড দেখো যে বাংলাদেশে ধরো আমাদের দেশের মানুষ এখনো ফুল কিন্তু ওইভাবে মানে ফুল কেনার প্রতি বা এটার প্রতি কিন্তু এখন পর্যন্ত ওইভাবে গ্রো করে না, এক্সেপ্ট আমাদের কিছু কিছু সিজনাল ফ্লাওয়ারের ডিমান্ড আছে। এবং সেই তোমরা জানো মোস্ট কমার্শিয়াল ফ্লাওয়ার বাংলাদেশে কি? রোজ প্লাস টিউব রোজ, গাঁদা, তাই না, জারবেরা, এইগুলো কিন্তু আমাদের মূলত কমার্শিয়াল স্কেলে চলে গেছে। কিন্তু এখন পর্যন্ত সোফার আই নো ক্রিস্যান্থেমামের বাজারটা বাংলাদেশে ওইভাবে এখনো কিন্তু গ্রো করে না। হ্যাঁ হ্যাঁ, রাইট। নেক্সট ক্লাসের টিচার চলে এসেছে স্যার, তাড়াতাড়ি শেষ করেন। না, রাইট, ইউ আর রাইট। তো জারবেরার ক্ষেত্রে কেন হচ্ছে? কারণ জারবেরা একেবারে এটা কমার্শিয়াল স্কেলে চলে যায়। একটা জারবেরা 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে, বুঝছো? আর এই জারবেরা ফুলটা তোমার হলো মানে অনেকদিন কিন্তু এরও হাজ লাইফ বেশি এবং ইট লুকস বিউটিফুল এবং আমাদের দেশে চাষ করা হচ্ছে। কিন্তু ক্রিসেন্থেমামের এইভাবে ডিমান্ড কিন্তু এখনো এইভাবে কমার্শিয়াল স্কেলে কিন্তু ক্রিসেন্থেমাম এখনো চাষ হচ্ছে। ক্রিসেন্থেমাম এখন পর্যন্ত আমাদের হোম স্টেডি রয়ে গেছে। তো তোমার যদি ক্রিসেন্থেমামও যদি তোমার ওইভাবে চাষ হয়, ওই ডিমান্ডটা ধরো আমরা ক্যালকুলেট করতে পারবো আর কি, হ্যাঁ, যে বাংলাদেশে কতটুকু ডিমান্ড আছে বা ফরেন কোনো চাহিদা আছে কিনা, বাট নো স্ট্যাটিস্টিক্স সো ফার অ্যাভেলেবল আই নো। স্যার পরে ক্লাসে টিচার ওকে, আমার মনে হয় সরি